এই যে বাচিক শিল্পী হিসাবে নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়া, কারোর কাছে শিখেছিলে কি? না, প্রথমে আমি একটা শব্দ নিয়ে একটু আপত্তি জানাই, এই শিল্পী শব্দটা নিয়ে। আচ্ছা। মানে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয় শিল্পী একটা ভীষণ বড় এবং ভারী শব্দ, এবং শিল্পের কিছুই করে উঠতে পারিনি, করার ইচ্ছে আছে অবশ্যই, সেই চেষ্টা করে যাচ্ছে অবশ্যই। এই শিল্পী কতটা সেটা নিয়ে একটু থেকেই যায় আর কি। সেটা দর্শকরা বলবে, আমরা বলবো। কিন্তু কবে থেকে শুরু করলে বা কারোর কাছে শিখেছিলে কি? না, এইটা একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি কোনোদিনও আবৃত্তি বা এভাবে কথা বলা এগুলো কখনো শিখিনি। আচ্ছা। এটা মানে মানে বাস্তবে কি এসেছে বোধ থেকে, মানে কবিতা পড়তাম, সেটা খুব ছোটবেলা থেকেই পড়তাম। হ্যাঁ, কবিতা পড়তে মানে কি রিড আউট করতে না জাস্ট মনে মনে পড়তে? না, কবিতা পড়তেও ভালোবাসতাম, সেটাকে অ্যানালিসিস করতে ভালোবাসতাম। সেই কবিতাটার মানেটা নিজে নিজে বলতাম, ভাবতাম। এবং অনেক যখন ছোট, মানে ছোট মানে যেটাকে ছোটই বলে, 5, 6, 7 বাড়িতে একা থাকতাম। তোমার ইন্টারেস্ট ছিল কবিতাতে? একদম। মানে মা যখন, তখন আমাদের টেপ রেকর্ডার থাকতো না, হ্যাঁ, টেপ রেকর্ডারে রেকর্ড করা যেত, গান শোনা যেত, এই যে ব্যাপারগুলো, রিভাইন্ড করা, ফরওয়ার্ড করা, এই যে ইয়েগুলো তখন ছিল, এগুলো আমাদের কাছে একটা বড় নস্টালজিক বিষয় সেই সময়। তো ওই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলতাম, এটা আমার একটা খেলা ছিল। আচ্ছা। হ্যাঁ, 5, কিন্তু সেটা কখনোই দ্বিতীয় কারো সামনে নয়, এটা একদম আমার একান্ত নিজস্ব ব্যাপার ছিল। মা অফিসে চলে যেত, আমার ছুটির সময়টা আমি যখন বাড়িতে থাকতাম, দাদা স্কুলে বা কলেজে, আমি একা যখন স্কুল লাইফ মানে আমি 5, 6, 7 এরকম সময়ের কথা বলছি। এটা একান্ত আমার নিজস্ব খেলা ছিল একটা। আমি রেকর্ড করতাম, আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম, এবং তারপরে আমি সেটা নিজে শুনতাম, শুনে আবার ঠিক আছে ওটা অ্যাবলিশ হয়ে যেত, ইয়ে হয়ে যেত, এরকম ব্যাপার হতো। পরবর্তীতে এই কবিতা চর্চা করতে করতেই আস্তে আস্তে এই উচ্চারণগুলো শুনতে শুরু করলাম। এই যখন আমাদের ইন্টারনেটের জামানা আসলো, আমরা ইউটিউব পেলাম সাথে, তা বাদে তার অনেক আগে থেকে যখন ক্যাসেট পাওয়া যেত, সেই সময় আমি প্রচুর নাটকের ক্যাসেট কিনতাম, কবিতা আবৃত্তির ক্যাসেট কিনতাম, সেগুলো শুনতাম, আমার ভীষণ ভালো লাগতো সেগুলো শুনতে। তো সেইগুলোকেই আস্তে আস্তে ডেভেলপ করা, বা একটা কিছু শুনছি সেটাকে খুঁজে বার করা বই থেকে। মানে মঞ্চে উঠবা এরকম কোনো টার্গেট ছিল না সেভাবে? এটা একদম মানে কি বলবো, হঠাৎ করেই হয়ে যাওয়া, মানে হঠাৎ করে ঠিক বলবো না, আপনা আপনি হয়ে গেছে, মানে যেন এটা ডেস্টিনি ছিল, এটা হওয়ারই ছিল, এভাবেই হয়ে গেছে। আমি কণ্ঠশিল্পী হব, বা আমি বাচিক নিয়ে কাজ করব, আমি অ্যানাউন্সার বা সঞ্চালক হব, এই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমি আগাইনি কখনো। তবে এটা আপনা আপনি চর্চা করতে করতে হয়ে গেছে, আপনা আপনি। মনে পড়ে যে প্রথম আবৃত্তি কোথায় করেছিলে? এটা এখন আর মনে পড়ে না, সে তো ছোটবেলায় করেছি। হ্যাঁ, প্রথম সঞ্চালনা কিশলয়ের মঞ্চে। কিশলয়ের মঞ্চ মানে তখন তো কিশলয় অনেক ছোট পরিসরে ছিল। স্বপ্ন তখন কেবল স্কুলে ভর্তি হয়েছে। সেই সময় 4 জন উদ্যোগী ছিলেন, হ্যাঁ, মানে 4 জন প্যারেন্ট, 4টে প্যারেন্ট গ্রুপ আমরা মিলে কিশলয় তৈরি করেছিলাম। সেই সময় একটা প্রোগ্রাম, হ্যাঁ, একটা না, তখন প্রচুর প্রোগ্রাম হতো। এই কিশলয় না, তখন কিশলয় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হতো। এটা অনেক পরে, এখানে স্কুল আকারে সেটা একান্ত আমার, এবং সেটা অনেক পরে হয়েছে। তো সেই সময় যখন সঞ্চালনা করা, বা সেই সময় কোরিওগ্রাফ করা, প্ল্যান করা, বাচ্চাদের নাটক শেখানো, এগুলো তখন থেকেই শুরু। কিন্তু আমি যতদূর জানি, তোমাকে যতদিন দেখে আসছি আমি, সেই আনন্দধারার প্রোগ্রাম হলো বা তার অনেক আগের থেকে বিভিন্ন জায়গায় মঞ্চে আমি তোমাকে পেয়েছি। কাজেই এই জায়গাটা অনেকদিন আগে আমার মনে হচ্ছে। হ্যাঁ, অনেকদিন আগে, সেটা অনেক বছর হয়েছে। হ্যাঁ, সেটা আমার আজকে কালকে 1 বছর 2 বছর বা করোনার পরবর্তী এরকম নয়, সেটা অনেক বছর হয়েছে। মঞ্চে সঞ্চালনার ব্যাপারটা তোমার বেশ অনেক বছর ধরে চলছে। সেটা অনেক বছর হয়ে গেছে। আচ্ছা, এবার এখন তুমি কি চর্চা করছো এই যে শব্দ বলে, যেমন তালিবর্ষ, দন্তেস্ব, মূর্ধন্যস্ব, দন্তের ন, মূর্ধের ন, এই যে প্রত্যেকটা স বা নয়ের মধ্যে বা আরো অনেক অক্ষরগুলোর যে উচ্চারণের ভ্যারাইটি, সেটা নিয়ে কি চর্চা করো? হ্যাঁ, অবশ্যই করতে হয়। আচ্ছা, কিভাবে করো মোটামুটি? প্রথম কথা হচ্ছে টাং টুইস্টার, ওটা তো করতেই হয়। আচ্ছা, ওটা করতেই হয়। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে শোনা এবং বলা, মানে নিজেকে নিজে টাচ দাও, যেটা বলবো এটা আমি বলবো সবচেয়ে বড় টাস্ক হচ্ছে আমারটা আমার কানে ভালো লাগছে কিনা।
এটা তো রেকর্ড করা এখন এত ইজি ব্যাপার, এখন রেকর্ড করো শোনো, না এটা নয়, এটা ভালো লাগেনি, এখানে নিঃশ্বাস নিয়ে ভালো লাগেনি। তারপরে অনেক গুরুজনেরা রয়েছেন, তারা অনেক সময় কারেকশন করে দিয়েছেন, এটা না, এটা এই জায়গাটা এরকম করো, এই করো, সেরকম করতে করতে আস্তে 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 এটা চর্চায় চলেই এসেছে। আবৃত্তি যখন তুমি কারো কাছে সেভাবে শেখো, নিজেই রপ্ত করেছো? হ্যাঁ, এখন আমি এই কয়েক মাস হলো অলোক রায় ঘটক ওনার কাছে অনলাইনে চর্চা করছি, বিশেষত শ্রুতি নাটকটাই চর্চা করছি আর কি। আচ্ছা, তাহলে এই আবৃত্তিগুলোর যে ঢং বা যে রীতি বা যে স্টাইলে বলার, যেমন বিদ্রোহী আমি তোমার কণ্ঠে শুনেছি, এরকম অনেক আবৃত্তি আমি তোমার কাছে তোমার কণ্ঠে শুনেছি, দুর্দান্ত বলেছো। সেটাকে নিজেই প্র্যাকটিস করেছো, আমি এটাকে এভাবে বলবো, ওটাকে এভাবে বলবো? হ্যাঁ, এটা একদম বোধ, আমি কি উচ্চারণ করব এবং আমি কি কবিতাটার মানে বুঝেছি সেটা আমার বোধ, এবং সেই বোধ থেকেই আমি করি। এটা আমি কাউকে নকল করি না। আমি শুনি, প্রচুর কবিতা শুনি, শুনতেই হয়, না শুনে তো হয় না। প্রচুর কবিতা আমি শুনি, কিন্তু অনেক উচ্চারণ শুনি, কিন্তু এটাকে করতে হয়, এই ব্যাপারটা সম্পূর্ণ আমার। আমি কোথায় কিভাবে সেটাকে উচ্চারণ করব, এই বিষয়টা তোমার। আর সঞ্চালনার কথা যদি বলো, তাহলে আমি বলি কিছু কিছু ছোটবেলার ঘটনা মনে থেকে যায়। এরকমই একটা ব্যাপার, একজন সঞ্চালককে দেখে আমি ভীষণ মোটিভেটেড হয়েছিলাম, এবং আমার মনে হয়েছিল মঞ্চে যদি আমি কখনো সঞ্চালনা করি, এই স্টাইলটাকে ফলো করে আমি আমার মতন করব। তিনি হলেন অমিতাভ কাঞ্জিলাল, শিলিগুড়ির অমিতাভ কাঞ্জিলাল। হ্যাঁ, তো উনি একবার জলপাইগুড়িতে এসেছিলেন, একটা ম্যান্ডেলিনের প্রোগ্রাম ছিল, আমার দাদারা অ্যারেঞ্জ করেছিল, আমার এখন খুব ডিটেল কিছু মনে নেই। ওই প্রোগ্রামে উনি সঞ্চালনা করছিলেন। ওনার সঞ্চালনাটা আমার কাছে মানে অসাধারণ লেগেছিল। উনি গোটা জিনিসটাই এত সুন্দর করে বলেছিলেন। এখন মানে সেদিন আমি বুঝেছিলাম যে ঘোষক এবং সঞ্চালকের মধ্যে একটা পার্থক্য আছে। এই জায়গাটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে। এইটাও আমি আসবো, ঘোষক আর সঞ্চালকের পার্থক্যটা কিরকম? ঘোষক শুধু ঘোষণা করবেন যে এর পরবর্তীতে কি হচ্ছে আর কি হয়ে গেল, এবং সেটা সম্পর্কে ব্যাপার, বা এই মঞ্চে কি ঘটতে চলেছে বা ঘটছে, বা কি নিয়ে কারা আসছেন, কি হচ্ছেন, এই ধরনের ব্যাপার, ক্রমটাকে দিন ধরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সঞ্চালকের কাজ হলো সুতোটাকে গাঁথা, মানে মালাটাকে গাঁথা। এই যে সুতোটা রয়েছে, সুতোতে বিটস গুলো রয়েছে, এক একটা প্রোগ্রাম, এর মাঝে আজকের আমাদের এই যে ফার্স্ট লাইফ, হ্যাঁ, এই দ্রুততার মধ্যে দেখো আমাদের পরিস্থিতি আজকে এরকম জায়গায় দাঁড়িয়েছে যে আমরা স্পিকারে বা হেডফোনে কথা বলতে বলতে ফেসবুক করতে থাকি, প্রত্যেকের অভ্যাস। তার মানে আমরা একসাথে মাল্টিটাস্কিং করতে অভ্যস্ত। সেক্ষেত্রে একজনকে মঞ্চে বসিয়ে রেখে একটা অনুষ্ঠানের পর আরেকটা অনুষ্ঠানে কনসেন্ট্রেট করিয়ে তোমাকে সিটে বসিয়ে রাখা, এই কাজটা সঞ্চালকের। আমাকে গিয়ে এমন কাজ করতে হবে, এমন কথা বলতে হবে, এবং এমন ভাবে বলতে হবে যে তুমি শুনতে বাধ্য থাকবে ফোনটা বন্ধ করে কি বলছি। নয়তো আমি যে সময়টা নিয়ে এখানে বসেছি সেই সময়টার অনেকটাই আমি মিস করে ফেলবো। সুতরাং কি বলছি শুনবো। সঞ্চালকের কাজ সেটাই, যে তোমাকে ওই সিটে বসিয়ে রাখা, ওই আসনে তোমাকে বসিয়ে রাখা। একটা স্টেজ, একটা পারফরমেন্স থেকে আরেকটা পারফরমেন্স হচ্ছে, তার মাঝখানে মঞ্চ তৈরির জন্য বা পারফর্মারের তৈরি হওয়ার জন্য যতটুকু সময়, সেই সময়টার কাজই হচ্ছে, খেলাটাই হচ্ছে সঞ্চালকের কাজ। তার মানে সঞ্চালক যিনি হবেন তাকে রীতিমতো পড়াশোনা করতে হবে। একদম, পড়াশোনা না করে আমি কোনোদিনও আজ পর্যন্ত কোনো মঞ্চে উঠিনি, কোনোদিনও না। আমার কাছে লিস্ট চলে আসলো কারা কারা আসবেন, কি কি নাচ হবে বা কারা কারা করবে, ওই দিয়ে আমি কখনো মঞ্চে আজ অব্দি, এখনো অব্দি তো আমি উঠিনি, পড়াশোনা না করে উঠি না। মানে সাজেস্ট করছো সেটাও যারা সঞ্চালক কাজ করছে আজকে? একদম একদম। আমি সব সময় আমার একটা মানে ওই প্রোগ্রামের যে একটা ধরন বা চলন থাকে, সেটা দেখে আমি আমার মতো করে একটা থিম সাজিয়ে নিই, যেখানে আমি কিছু ইনফরমেশন দিতে পারবো। সেটা যে সবসময় জ্ঞানগর্ভ ইনফরমেশন হতে হবে তা নয়। প্রচুর পড়াশোনা করার পরে দেখবে নিজেদের মধ্যে একটা এনরিচমেন্ট আসে, যে ওইটুকু সময়ের জন্য যে আমি অনেক কিছু জানলাম। একটা কি করে বলবো ওইটুকু সময়ের মধ্যে? ওইটুকু সময়ের মধ্যে আমাকে কতটুকু কথা বলতে হবে, যাতে ওই সময়টায় দর্শক শ্রোতারা আসনে বসে থাকেন। আচ্ছা, এবার আসছে আরেকটা পোর্শন তোমার জানার জন্য, সেটা হচ্ছে অভিনয়, নাটকে অভিনয়, সেই বিষয়টা নিয়ে একটু আসছি।